শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। চলুন শুরুতেই দেখিনি আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যেই খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে দেশে প্রথম টিকাদান কাল। ভারত থেকে এলো আরও 50 লাখ টিকা। টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল। প্রথমে টিকা পেতে পারেন 20 জন, তারা স্বাস্থ্যকর্মী। এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলছেন যে পার্শ্ব প্রতিক্রিয়াজনিত পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি আছে। করোনার সব টিকা কেন্দ্র হচ্ছে হাসপাতালে, বড় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। এর পাশে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হিসাবে ব্যয় 9 কোটি টাকা, বাস্তবে কত? প্রার্থী নির্বাচনী ব্যয়। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীদের সম্ভাব্য ব্যয় বিবরণীর সঙ্গে বাস্তবের মিল নেই। নির্বাচনী খরচ তদারকিতে ইসির ঘাটতি। আগামীকালকে প্রতীক্ষিত ভোট হতে যাচ্ছে। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ, বিএনপিতে ভয়। উৎসব আর উত্তেজনার চট্টগ্রাম সিটির ভোট কাল। এর পাশে আছে খরচে কাটছাট, টিকা দেয়া নিয়ে সংকট। 16 খাতে বরাদ্দ প্রস্তাবের মধ্যে 9টিতেই কোনো টাকা দেয়নি অর্থ বিভাগ। 42,000 স্বেচ্ছাসেবক ও কর্মীর জন্য বরাদ্দ নেই। প্রচার বা বিজ্ঞাপনের জন্যও নেই 1 টাকাও। এছাড়া বলা হচ্ছে যে প্রচার বা বিজ্ঞাপনের জন্য নেই 1 টাকা। আচ্ছা, স্বাস্থ্য সচিব বললেন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। মহাপরিচালক বললেন কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই এই বিষয়টি কেটে যাবে এই বিষয়ে, কারণ এই মুহূর্তে সবার মূল ফোকাসটি আসলে কবে টিকাদান কিভাবে হবে, কিভাবে নিরবিচ্ছিন্নভাবে সেই দিকে। আচ্ছা, এর নিচে দেখছি স্কুল কলেজের সঙ্গেই খুলছে বিশ্ববিদ্যালয়। ভালো খবর। সমকাল শিরোনাম করেছে উৎসবে আছে উৎকণ্ঠাও। চসিক নির্বাচন, রাত পোহালেই ভোট। এছাড়া পাওবোর 20,000 কোটি টাকার জমি বেদখল, সারা দেশে দখলদার 171 জন। আচ্ছা, পেছনের পাতার শিরোনাম দেখছি কাজ শেষ না হতেই ভাঙলো 321 কোটি টাকার রাস্তা। যশোর খুলনা মহাসড়কে নকশায় ভুল। এছাড়া আশ্রয়ন প্রকল্প, ঘর পেতে দিতে হচ্ছে 15 থেকে 20,000 টাকা, অথচ এই ঘরগুলো কিন্তু বিনামূল্যে মিউজিক কোর্স উপলক্ষে সরকার দিচ্ছে। এই বিষয়গুলো নিশ্চয়ই প্রশাসন দেখবে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জনগণ যেন মনে না করে পুলিশি রাষ্ট্র কায়েম হয়েছে। নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট। শুনবো নিশ্চয়ই এই বিষয় আপনার কাছে। এর পাশে আছে 10 মাস পর সশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী। নিবন্ধন ছাড়া ট্যুর অপারেট করলে 6 মাসের জেল, আইনের খসড়া অনুমোদন। এছাড়া কেনা টিকার প্রথম চালান এসেছে। টিকাদান কর্মসূচি কাল শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনলাইনে নিবন্ধন ছাড়া টিকা নয় বলছেন ডিজি হেলথ। যুগান্তর প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের জন্য 3 উল্লাস, হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। এর নিচেই আছে রাতেই লঞ্চ চলাচল শুরু, 8 ঘন্টার নৌ ধর্মঘটে চরম দুর্ভোগ এবং কোনো রকম ঘোষণা ছাড়া এই দুর্ভোগ। নিশ্চয়ই এই বিষয়ে শুনবো যাত্রীদের জিম্মি করে এ ধরনের উদ্যোগ কিভাবে আসলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এর নিচে আছে 351 কোটি টাকা লোপাট, পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে 5 মামলা। দেশ রূপান্তর শিরোনাম করেছে শঙ্কার ভোটে লড়াইয়ের আভাস। চসিক নির্বাচন, রাত পোহালে ভোট। নগর জুড়ে 25 প্লাটুন বিজিবি মোতায়েন। নগরীতে বহিরাগত সন্ত্রাসী জমায়েতের অভিযোগ। 2 মেয়র প্রার্থীর শেষ প্রচারণা ছিল উৎসব মুখর। এছাড়া ট্রায়ালের ফল দেখে গণটিকাদান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ড চুক্তির 50 লাখ গতকাল দেশে এসেছে। আগামীকাল টিকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর টিকার জন্য নিবন্ধন শুরু। এছাড়া অমর একুশে বইমেলা শুরু 18ই মার্চ, এরকম একটি শিরোনামও করেছে তারা। সবশেষ দ্য ডেইলি স্টার, অল সেট ফর কোভিড জ্যাব রোল আউট। ফার্স্ট ব্যাচ অফ ভ্যাকসিন ফ্রম সেরাম অ্যারাইভস। প্রাইম মিনিস্টার লঞ্চ পাইলট ইনাগুলেশন টুমরো। বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম আসলে গণমাধ্যমের পাতা জুড়ে। তার মধ্যে আগামীকাল থেকে যে দেশে টিকাদান শুরু হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। আমরা জানি এর আগে উপহারের 20 লাখ আর গতকালকে এসেছে 50 লাখ, সব মিলে 70 লাখ ডোজ, অর্থাৎ 35 লাখ মানুষকে দেওয়ার জন্য টিকা কিন্তু এখন দেশে কালকে এর উদ্বোধন হতে যাচ্ছে। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন। না, টিকার বিষয়টা করোনাকালীন সবচেয়ে এখন ধরো মানুষের আস্থার বিষয় হচ্ছে একমাত্র টিকা। এখন সেটা আমাদের তো লিমিটেড রিসোর্স বাংলাদেশের, তো এর ভিতর দিয়ে ভারতের এই সিরাম ইনস্টিটিউট থেকে যেটা আমরা পাচ্ছি
কেনা হয়েছে, সরকার যেটা বিনা মূল্যে বিনা পয়সায় এটা দেশবাসীকে এটা 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 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা এটা একটা খুব প্রশংসার একটা একটা দাবি রাখে। দেশবাসী হতে খুশি। এখন প্রশ্নটা হচ্ছে যে কোন জায়গায়, যে এটা হচ্ছে যে এই টিকা কতটুকু নিরাপদ। পক্ষে বিপক্ষে বিভিন্ন ওপিনিয়ন আছে, তবে একটা জিনিস পরিষ্কার, একটা সার্ভে রিসেন্টলি হলো দেখলাম আমি পত্রিকায়, এটা হয়তো পাবলিকলি আসছে, যারাই করেছেন তাদেরকে ধন্যবাদ, যে 75% মানুষ টিকা নেওয়ার ব্যাপারে তাদের ওপিনিয়ন দিয়েছে এবং এটা পক্ষে তারা। অর্থাৎ আপনি একটা জিনিস মামুন দেখবেন যে 18 বছর উপর থেকে যে জনসংখ্যা আছে তাদেরকে টিকা দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে। এখন এই জনগোষ্ঠীর 75% লোক তারা টিকা নেওয়ার পক্ষে, টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ 75% লোকের কিন্তু আস্থা আছে। আর বাকিটা যে 25% মানুষ যদি অ্যানালিসিস করেন, যাদের এখনো পর্যন্ত দোটানায় আছে, বড় শব্দটা, তবে যে মানে নতুন কোনো কিছু হলে কিন্তু এই ধরনের একটু সংশয় সন্দেহ এই বিষয়গুলো যে থাকে না তা না। তবে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত পার্শ্ববর্তী দেশেও যেই পরিমাণে যেই সংখ্যায় টিকা দেওয়া হয়েছে সেই অনুপাতে পার্শ্ব প্রতিক্রিয়া হার কিন্তু খুব বেশি না। এবং টিকা দিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা তো আমরা বাচ্চাদের ক্ষেত্রেও দেখি যে একটু জ্বর হওয়া, একটু বমি বমি ভাব হওয়া, এখানেও কিন্তু বিশেষজ্ঞরা একই কথাই বলছেন। না না, সেইটাই বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে 75, এই যে বাকি যে 25% লোকের যারা ওপিনিয়নে অংশ নেয় নাই, সেটা যদি আপনি অ্যানালাইসিসে আনেন, তাহলে হয়তো তাদের একটা উল্লেখযোগ্য অংশ দেখবেন, হয়তো 20 থেকে 25% লোকই 25% লোকই দেখবেন তারা একটু ওয়েট করতে চায় যে এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা কি হতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ। হ্যাঁ, এবং মোস্ট প্রবাবলি আমি দেখবেন যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের বয়স ধরেন 60-এর উপরে, তারাই হয়তো একটু ওয়েট করবেন। এবং সেটারও কিন্তু যে আগামীকালকে যে প্রধানমন্ত্রী শোনা যাচ্ছে যে জনাভিষেক স্বাস্থ্যকর্মীর উপরে দিবেন এবং তাদেরকেই কিন্তু পর্যবেক্ষণে রাখা হবে এবং সেইটার ফল কিন্তু আমরা জানতেই পারবে, নিশ্চয় সকলে জানতে পারবে যে তাদের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিনা। সেদিকেও সেটাও নিশ্চয় একটা আস্থা তৈরির একটি। এখানে বাংলাদেশের ব্যাপারে যেটা হচ্ছে যে ধরেন টিকাগুলো যেভাবে রাখতে হয় যে টেম্পারেচারে, এখন এগুলো আমাদের এই টেম্পারেচার সিস্টেমগুলো কি আছে এটা তো বোঝাতে হবে যে এইগুলো ডেভেলপ করা আছে, প্রপারলি আছে, তাহলে দেখবেন যে একটা কনফিডেন্টের জায়গা আমরা যেতে পারবো। আস্থার জায়গা একেবারে 100% আপনি পক্ষে পাবেন এরকম না। কালকে আমি টেলিভিশনে একজনের রিয়াকশন দেখলাম যে এইটা তাকে চুল পড়ে যায়। একজন অর্ডিনারি মানুষ যদি এরকম একটা অপিনিয়ন দেয় যে চুল পেকে যায়, চুল পড়ে যায়, হ্যাঁ, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, মেডিকেল কোনো রিপোর্ট নাই, সেই জায়গায় যদি এইরকম একটা হাওয়ার উপরে গুজব চলে এইরকম একটা নিয়ে এই ক্রাইসিসের মধ্যে, তাহলে এটা তো খুবই মানে আমি বলবো যে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। কোথায় আপনি একটা আস্থা তৈরিতে সাহায্য করবেন, এই একটা সারা দুনিয়া ব্যাপী এই যে একটা সংকট, করোনাকালীন যে সংকটটা দেখা দিয়েছে, এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়, তো সেখানে যদি এইটার নিয়েও যদি পলিটিক্সটা হয় তাহলে কিন্তু বিপজ্জনক। আমার কথা পলিটিক্সটা হতে পারে, তবে সেটা হচ্ছে যে কিভাবে সিস্টেমটাকে ডেভেলপ করা যায়। মানুষের দুঃখ কষ্ট নিয়ে তার রাজনীতি হতে পারে না। রাজনীতি হবে কিভাবে আপনি যে সিস্টেমটাকে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, না এটা বেশি পয়সা খরচ হয়ে গেছে, এই হয়ে গেছে, হ্যাঁ, এগুলো হয়তো সাধারণ মানুষের কতটুকু এফেক্ট করে আমি জানি না, তবে সাধারণ মানুষ কিন্তু এফেক্ট করবে না। এটা হচ্ছে যে সাধারণ মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সরকার দিচ্ছেন, এর প্রাপ্তিটা নিশ্চিত করা, একটা গ্যারান্টি দেওয়া, এশিওর করা যে এইখানে যেখানে একটা প্রশ্ন উঠছে এটা খুব ভ্যালিড, যে আপনি এটা নকল হতে পারে কিনা। হ্যাঁ, এই নকলটা যাতে না হয়, হ্যাঁ, নকল ভ্যাকসিন না আসে আপনার, সেইটাই কিন্তু নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমি এটা এই যারা সরকারি সংস্থা আছেন, সরকার বলেন বা মিনিস্ট্রি বলেন, অধিদপ্তর বলেন, তাদের কিন্তু দায়িত্বটা সবচেয়ে বেশি। কিন্তু এই ভিজিলেন্সটা কে রাখবে? ভিজিলেন্স তো ধরেন মানে সরকারের তবে প্রাথমিকভাবে যে ইয়েটা হচ্ছে যে এগুলো সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে, এর মানে হচ্ছে যে সরকারও একটা ভিজিলেন্স রাখছেন যে এটা প্রাইভেটে গেলে, প্রাইভেট হাসপাতালে গেলে এটা একটা, হ্যাঁ, এটা একটা নকল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সবাই করবে সেটা না, কিন্তু একটা ঝুঁকি থাকে।
সেই ঝুঁকিটা আপনি কতটুকু 100% মিনিমাম, এই জায়গায় তো 100% মিনিমাইজ করতে হবে। এইটা যদি করা যায় তাহলে আপনি দেখবেন সবার নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটর করছেন। কালকে একটা ডেমনস্ট্রেশন হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসে, যে কিভাবে সাংবাদিকদের অবহিত করা হচ্ছে যে কিভাবে আপনি নিবন্ধরা করবেন অ্যাপের মাধ্যমে, এগুলো একটা ডেমনস্ট্রেশন, এবং এটা নিয়ে অনেক প্রচারও চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রচার করছে, অধিদপ্তর প্রচার করছেন। আমার মনে হয় একটা ধরেন এই যে এই শুরু হওয়ার আগেই, হ্যাঁ সিস্টেমটা শুরু হওয়ার আগেই এটা ডেভেলপ করা উচিত, যে কিভাবে সিস্টেমটাকে ডেভেলপ করা যায়। এটা নিয়ে শুরুতেই যদি হাউকাউল্লা হয়ে যায় তাহলে কিন্তু একটা আমি মনে করি এই সংকটটা কিন্তু দেশবাসীর জন্য, জনগণের জন্য ভালো হয় না। সরকার তো দেশবাসীর জন্য, সরকার চেষ্টা করছেন, তো চেষ্টা করবেন, দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। আর তারপরে ধরেন এই শেখ হাসিনার বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সরকার, তাদের তো পিপলের প্রতি একটা সাংঘাতিক কমিটমেন্ট আছে। যে যে এই ইকোনমিতে ধরেন এই ইকোনমি এই ক্রাইসিসের সময় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়ে এটাকে একটা চাঙ্গা করার চেষ্টা করছেন, যে বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ দুনিয়ায় তো একটা অর্থনৈতিক ঝড়ঝাপটা গেছে এই করোনাকালীন সময়, এখনো যাচ্ছে। এখন যেটা হচ্ছে বাংলাদেশের মানে সরকার, ধরেন আমাদের রিসোর্স তো কম, আমাদের রিসোর্স যে বিশাল একটা দেশ, আমরা উন্নত দিকে যাচ্ছি, এই অবস্থায় আমাদের যে ফান্ডিং, আপনি বিশাল ব্যাপার তো এই অর্থনীতির এই সময়টায় যেভাবে সামাল দেওয়া হচ্ছে, চেষ্টা করছেন যে অন্তত এটা সংকট কালই আসলে আমরা অতিক্রম করছি, এবং সরকার নানাভাবে আরেকটি বিষয়ে আসি। আগামীকালকে যেমন একদিকে টিকার কার্যক্রম শুরু, কালকে কিন্তু আরেকটি বড় সিটিতে নির্বাচন হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। এবং আপনি জানেন যে করোনার কারণে কয়েক দফা কিন্তু পিছাতে হয়েছে। অবশেষে কালকে ভোট গ্রহণের মধ্যে আমরা দেখেছি যে প্রধান দুই প্রার্থী বলবো যে তারা উৎসবমুখর পরিবেশে প্রচারণা শেষ করেছে। কিছু সংঘাতের ঘটনাও যে ঘটেনি তা কিন্তু না, কিছু অভিযোগও রয়েছে। সব মিলে কি খবর পাচ্ছেন, কেমন নির্বাচন হতে যাচ্ছে? এখন নির্বাচনটা ধরেন আমাদের দেশের নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশে হয়, এইটা হচ্ছে রিয়েলিটি। আপনি অতীতও দেখেন যে সব উৎসব, আপনি সবচেয়ে সিগনিফিকেন্ট নির্বাচন বাংলাদেশে আমি বলবো এটা হচ্ছে 1970 সালের নির্বাচনটা, যেখানে বাঙালি জাতি একেবারে বঙ্গবন্ধুকে টোটাল ম্যান্ডেট দিয়েছেন জাতিগতভাবে, এবং যার প্রাপ্তি এই ম্যান্ডেটের উপর ভিত্তি করেই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা একটা লিগ্যাল একটা, হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের শুরু থেকেই 48-এর ভাষা আন্দোলন থেকেই একটা বঙ্গবন্ধু প্ল্যান করছিলেন, কিন্তু এটা বাস্তব রূপ দেওয়া হয়েছে কিন্তু 70-এর নির্বাচনের পরে। হ্যাঁ, এটা পর্যায়ক্রমে বিভিন্ন ভাবে এটা মানুষের ভিতরে এই জাগরণটা 70-এর নির্বাচনের ভিতর দিয়ে আসছে। এখন আপনি দেখবেন 70-এর নির্বাচনে পার্টিসিপেশনটা এরপরে যে মানুষ কিন্তু উৎসবমুখর ভোটের ব্যাপারে। এইবারে ধরেন এই যে লোকাল বডি ইলেকশন গুলো দিয়েছেন, যে ধরেন এই যে বর্জনের মধ্যে দিয়ে যে বিভিন্ন ভাবে এই এক সরকারের, বর্তমান সরকারের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্নভাবে যারা সরকারকে মানে বিরোধিতা করেন, তারা কিন্তু বিরোধী দল, বিএনপি সহ বিরোধী দলগুলো এটা কিন্তু চেষ্টা করছেন, এখনো আছে। এটা রাজনীতি করে। এখন আমার ইয়েটা কি, যে আমি আমার ভোট দেব যাকে খুশি তাকে দেব। এখন এই দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট এইভাবে কেন আসছে? কেয়ারটেকার গভর্নমেন্ট ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য আসছিল, কিন্তু পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্ট নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তারাও প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন, যার ফলে সিস্টেমগুলো আবার চেঞ্জ হয়েছে, সিস্টেমগুলো দলীয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ভোটার আইডি কার্ড প্রণয়ন, যেখানে আমাদের এই হ্যাঁ ভোটার আইডি কার্ড, ইভিএম সিস্টেম, এগুলো যদি আপনি যত তাড়াতাড়ি যত দ্রুত ডেভেলপ করতে পারবেন, ততই কিন্তু আমরা একটা যুক্ত জায়গায় নির্বাচনকে নিয়ে যাব। আমেরিকা তো এবার দেখেন, আমেরিকা তো এই ফলাফল নিয়ে কি হলো, যে জো বাইডেন পাশ করার পর পপুলার ভোটে, তারপর আপনার শেষ পর্যন্ত আপনার ট্রাম্প তার নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছেন, নির্বাচনটাকে মানে আপনার জালিয়াতি বলেছেন, নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়েছে, এগুলো বলছেন। যারা একেবারে আমি বলবো যে হয়তো আপনিও একমত হবেন যে ধরেন গণতন্ত্রের যারা ঝান্ডা নিয়ে এগোচ্ছেন, তারাও কিন্তু এই কথাগুলো বলছেন। এখন যারা উন্নত দেশ, প্রযুক্তিগত বিশাল সাপোর্ট, যারা ইভিএম সিস্টেমে যারা ভোট করেন,
যাদের সেখানে কোনো গন্ডগোল নাই, সেখানে কিন্তু সিস্টেমের কোনো গলদ নাই, সেখানেও কিন্তু প্রশ্ন হচ্ছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপের দিকে যাচ্ছি, এবং ডেভেলপের দিকে যাচ্ছি। ধরেন আপনার ফলস ভোট, এখন আর কিন্তু ফলস ভোট নাই। এখন আপনি ধরেন এইভাবে ন্যাশনাল আইডি কার্ড হয়ে যাওয়ার পরে ফলস ভোট বলে কিছু শব্দ থাকে না। তারপরে আপনার আসেন এই বুথ দখল করা, এই বুথ দখল করার কিন্তু সিস্টেম কালচারগুলো নষ্ট হয়ে গেছে। এখন বাইরে মারামারি হয় ক্যান্ডিডেট এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে। এগুলো আপনি কিভাবে, যেমন চিটাগং এর প্রশাসন, আমি দেখলাম আজকে পত্রিকায় সকালে, পুলিশ প্রশাসন কতগুলো সেন্টারকে বলেছেন ঝুঁকিপূর্ণ। এখন ঝুঁকিপূর্ণ সেন্টারগুলিকে যদি তারা অ্যাডমিনিস্ট্রেশন প্রোটেকশন দিতে পারে, সেখানে প্রোটেকশন ভালোভাবে দেবে নিশ্চয়ই, এটা মনে হচ্ছে। সেখানে কিন্তু আর এই ঝুঁকিটা থাকবে না, এটা বলবো না, যে আমি অন্তত ঝুঁকিটা কিছু কমে আসবে, অনেক কমে যাবে। জি, সেই জায়গায় সিস্টেমগুলো ডেভেলপ আস্তে আস্তে করতে হবে। আপনার কাছে শুনবো নিশ্চয়, আরো অনেকগুলো বিষয় রয়েছে। তার আগে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গে থাকবেন। কে কোন দল করেন সেটি আপনাদের বা আপনার বিবেচ্য বিষয় নয়, বরং পুলিশের কর্তব্য হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানেন যে সম্প্রতি কুষ্টিয়ার ওই এসপির বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি একজন ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার করেছেন, এবং এটি নিয়ে পরবর্তীতে বেশ কিছু খবর প্রকাশিত হয়, এবং তার ভিত্তিতেই কিন্তু আদালত এসপিকে ডেকে নিয়ে গতকালকে কি বলবো যে এক রকমের সতর্ক করেছে, এবং তিনি কিন্তু আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। জি, কাশেম হুমায়ুন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? এখন শুনতে পাচ্ছি, এর মাঝখান দিয়ে আমি শুনতে পাই না। যাই হোক, আমি যেটা বললাম যে একটা অ্যাকাউন্টেবিলিটি, যে কোর্ট, মহামান্য হাইকোর্টের যে উৎকণ্ঠাটা, প্রশ্নটা বুঝতে পেরেছি আমি, পুরোটা শুনিনি আপনার বক্তব্যটা। তবে যেটা বিষয়টা হচ্ছে যে ধরেন একটা চেক এন্ড ব্যালেন্স অ্যাডমিনিস্ট্রেশনে আনার জন্য কোর্ট হচ্ছে সর্বোচ্চ সংস্থা। হাইকোর্টের যে অবজারভেশনটা, সেটা তারা প্রপারলি দিয়েছেন, যে যাতে জনগণ মনে না করে যে এটা পুলিশের রাষ্ট্র হয়ে গেছে। আজকে ইত্তেফাকের নিউজটা তাই। এই যে একটা অবজারভেশন, এই অবজারভেশনটা যদি আপনি কংগ্রেসে দেন, আমি মনে করি এটা একটা চাপ যে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, সরকারের যে সংস্থাগুলো, সেগুলো যারা প্রশাসন চালায়, এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে। আপনি জানেন যে বাড়াবাড়ি আছে, বহু রকমের ভোগান্তি আছে মানুষের। যদি আপনি এই দেশের জন্য জনগণের যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, সরকারি সংস্থাগুলোর উপরে যে খুব যে একটা তারা খুশি, তা তো না। এখন সেই জায়গায় যে বাড়াবাড়ি তো সর্বত্র হচ্ছে। আর আপনার যার কাছে আইন প্রয়োগ করে সংস্থা যারা, তাদের ধরেন আপনার, আমি বলবো যে তার যে অবজারভেশন, দিস মাই পার্সোনাল অবজারভেশন, যে আপনি প্রপারলি তাদের কাছ থেকে যে জনগণের বন্ধু যে কথাটা বলা হয়, আইন প্রয়োগ করে সংস্থা বা যাই সর্বোচ্চ সংস্থাগুলি জনগণের খেদমতকারী, এইরকম না। কিন্তু আসলে আপনি প্রপারলি কোঅপারেশন পাবেন, হ্যাঁ, আইনগত সহায়তা পাওয়া বড় কঠিন সরকারি সংস্থাগুলোর কাছ থেকে। কারণ ন্যাচারালি বাড়াবাড়ি তো আছে। বাড়াবাড়ির দৃষ্টিকোণ থেকেই মহামান্য হাইকোর্ট এই তাদের অবজারভেশনটা দিয়েছেন। এখন এগুলো, হ্যাঁ, আমরা একটু শেষের দিকে আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেটি হচ্ছে যে যুগান্তর যে শিরোনামটি করেছে যে 8 ঘন্টার নৌ ধর্মঘটে চরম দুর্ভোগ। আমরা জানি গতকালকে একেবারে আকস্মিক কোনো রকম ঘোষণা দেওয়া ছাড়াই কিন্তু ধর্মঘটে চলে যায় নৌখাতটি, এবং সেখানে যে বিষয়টি লক্ষণীয় যে দুজন মাস্টারকে একটি মামলায় আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই ধরনের একটি কর্মসূচি। এটা কিভাবে সম্ভব যে আদালতের একটি রায়ের বিরুদ্ধে কিংবা একটি আদেশের বিরুদ্ধে এইভাবে ধর্মঘটে চলে যাওয়া, দেশের মানুষকে জিম্মি করে ফেলা, কি বলবেন আসলে? না, এটা হচ্ছে কি দুঃখজনক, খুবই কষ্টকর যে এই যে আইনের শাসনের যে কথাটা বলা হয়, আমরা বলি যে ডেমোক্রেসির প্রি কন্ডিশন হচ্ছে আইনের শাসন। এখন এই আইনি শাসনে জিম্মি করে দেওয়া এই পাবলিক সার্ভিসে, এটা কিন্তু আমাদের জন্য একটা সেখানে হচ্ছে যে আপনি তাদের এই অবৈধ চাপের কাছে যে মানে আপনার নথির স্বীকার না করা, সেটা হচ্ছে দায়িত্ব। এবং কোর্ট যাবেন, কোর্ট
কোর্টের কাছে তো লাঠি নাই, কোর্টের কাছে তো আর কোনো কোর্ট অর্ডার দিতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠায় তার একটা জাজমেন্ট দিতে পারে, কিন্তু তার প্রয়োগ তো আর কোর্ট করে না, জাস্টিস করতেছেন, করবেন পুলিশ যে গভর্নমেন্টের যে উইংগুলি আছে তারা। এখন তাদেরকে যদি এই জিম্মি রাখা, এটা তো খুব আমার আইনের শাসনের প্রতি একেবারে আপনার কি বলবো, এটা যদি আমি বলি আইনের শাসনের প্রতি একটা বিশাল বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মতোই হয়ে যায়। এখন বিষয়টা কোন জায়গায়, এই জায়গায় কিন্তু সরকারকে কঠোর হইতে হবে। বিশেষ করে আমি বলবো যে কোর্ট তো আর কোনো না, তার কাছে আইন অর্ডার দেয়, কোর্ট আদেশ দেয়, কিন্তু প্রয়োগ করে তো আর সে না, প্রয়োগ করতে কোর্ট করে না, কোর্ট করে সরকারের এই জাজমেন্টটা কোর্ট দেয়, এটা প্রয়োগ করেন সরকারি সংস্থাগুলো, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সেইভাবেই যায়, কিন্তু তাদেরকে এটা কঠোর হতে হবে। এখন এই যে ধরেন কালকে অবৈধভাবে এই যে একটা জিম্মি করে রাখা হলো, যে একটা জামিন বাতিলের বিষয়, এটা কিন্তু খুবই দুঃখজনক। এবং আমাদের এখানে জিম্মি করার পলিটিক্স ইয়েটা খুবই ব্যাপক হয়ে গেছে। এখন যাতে জিম্মি না করা হয়, আইনের শাসনটা প্রতিষ্ঠার ক্ষেত্রে গেলে বড় রকমের অন্তরায়, তাহলে কিন্তু জুডিশিয়ারির উপরে লোকজনের ইয়েটা থাকবে না। জুডিশিয়ারির মাইন্ডে যারা জুডিশিয়ারিতে সম্পৃক্ত, যারা জাজমেন্ট দেন, তারাও কিন্তু ভেঙে পড়বেন, যে মনোবলটা ভেঙে যাবে যে আমরা কি চাই। আপনি যেটি বলছিলেন যে এটি আসলে বাস্তবায়ন বা মাঠে যে প্রয়োগ করার, এটি আইন শৃঙ্খলা বাহিনীর এবং প্রশাসনের, তারা নিশ্চয়ই এ বিষয়ে আরো তৎপর হবে, সচেষ্ট হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মামুন আপনাকে। জি, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি, নেটওয়ার্ক টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর RTVর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।